সুপ্রিয় দর্শক ও সুধী শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার থাই বেবি ডায়াপার ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। আমাদের আজকে আলোচনার বিষয় করোনাকালীন বন্ধ্যত্বের চিকিৎসা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ফ্লোরিডা রহমান, ডিপার্টমেন্ট অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আসসালামু আলাইকুম দর্শক। এবং সেই সাথে আছেন ডক্টর লাকি রহমান, কনসালটেন্ট অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, ইনসাফ ওয়ার্কা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বার, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। ম্যাডামদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ আপনাকেও, আর বাংলা ভিশনকেও ধন্যবাদ। আমি একটু ফ্লোরিডা ম্যাডামের সাথে ফার্স্টে স্টার্ট করতে চাচ্ছি যে বন্ধ্যত্ব, আমরা বলি যে ইনফার্টিলিটি, বা সোজা ভাষায় যদি আমরা বলি যে আসলে বাচ্চা যাতে হচ্ছে না বা বাচ্চা নিতে পারছেন না, তাদেরকে আমরা বলছি আসলে বন্ধ্যত্বের সমস্যায় তারা ভুগছেন। যদি আরেকটু ভালোভাবে আমরা সংজ্ঞায়িত করি সবকিছু মিলিয়ে সার্বিকভাবে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে খুব অল্প সময় ট্রাই করার পরে বাচ্চা না হলে আমরা বলছি যে মনে হয় ইনফার্টিলিটির কোনো প্রবলেম রয়েছে। সেই বিষয়টিতে যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন যে আসলে বন্ধ্যত্ব বলতে কি বোঝায়। বন্ধ্যাত্ব বলতে আসলে বোঝায় যখন একটা কাপল বা দম্পতি 1 বছরেরও অধিক সময় নিরবিচ্ছিন্নভাবে মেলামেশা করার পরেও কোনো কন্ট্রাসেপটিভ ছাড়া বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়াও যদি সপ্তাহে 2-3 দিন থাকার পরেও বাচ্চা কনসিভ না করেন বা করতে সক্ষম না হন, তখনই আমরা বন্ধ্যাত্ব বলবো। কেউ যদি 2-3 মাস ট্রাই করার পরে বলে যে আমার বাচ্চা হচ্ছে না, আমি বন্ধ্যা বা ইনফার্টাইল, সেটা ঠিক নয়। এবং সেক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে হাজবেন্ড বিদেশে থাকেন, সেই বিষয়টাকেও আমাদেরকে আসলে কাউন্টার রাখতে হবে যে তারা হয়তো ছিলেন না, কিন্তু ওই সময়টাকে তখন আমরা আসলে ধরবো যে আসলে একসাথে ছিলেন যে টাইমটাতে, সেই টাইমটাকে আসলে আমরা আসলে হিসাব করব। অনেক ধন্যবাদ। আমি ম্যাডামের কাছে একটু আসতে চাচ্ছি যে বন্ধ্যত্ব এখনো আমাদের দেশের গ্রামে যদি আমরা বলি কারণ হিসেবে দায়ী করে সবসময় মহিলাদেরকে, যে কিছু হলেই যে মহিলাদের জন্যই আসলে বাচ্চা হচ্ছে না বা বাচ্চা না হওয়ার জন্য মহিলারাই দায়ী থাকে। এই বিষয়টি আসলে কতটুকু সত্য, আসলে কতটুকু মানে মিথ বা ফ্যাক্ট, এই বিষয়টি যদি একটু বলেন। থ্যাংক ইউ। আর প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলা ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি এত ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য। তো বন্ধ্যাত্ব বিষয়টি আসলে আগে থেকেই একটি বিশাল একটি ইয়ে ছিল, যে আমাদের ধারণা ছিল বিশেষ করে গ্রামাঞ্চলে যে মেয়ের কারণে বা ওয়াইফের কারণেই আসলে বন্ধ্যাত্বর মেইন কারণ হচ্ছে মহিলাটি দায়ী। তো এটি আসলে একটি ভুল ধারণা। ওয়াইডলি স্প্রেড চিন্তা করলে দেখা যায় যে আমরা কিন্তু হাজব্যান্ড এবং ওয়াইফ সমানভাবেই বন্ধ্যাত্বের জন্য দায়ী। 50-50% ক্ষেত্রেই হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই সমানভাবে দায়ী। তো এই জন্য দেখা যায় যে এই ভুল ধারণা থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। হ্যাঁ, যে শুধু একটি মেয়েকে দায়ী করে সারা জীবন মেয়েটি ডিপ্রেশনে ভুগতে একেবারে ডিপ্রেশনেই চলে যায়। এবং এই বিষয়টি যখন আমরা কমেন্ট করছি যে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেই দায়ী, সেক্ষেত্রে আসলে আমরা তখন হাজবেন্ডের বিষয়টিকে ইভালুয়েট করার জন্য কি করে থাকি সাধারণত, হাজবেন্ড দায়ী কিনা। হাজবেন্ডকে ইভালুয়েট করার জন্য আমরা প্রথমে কাউন্সেলিং করি যে হাজবেন্ড ওয়াইফ অবশ্যই দুজন একসাথে বন্ধ্যাত্ব স্পেশালিস্ট ডক্টরের কাছে আসবেন। হ্যাঁ, খুব হাজবেন্ডরা সাধারণত চিন্তা করে যে আমি তো নর্মাল লাইফ লিড করছি, চলাফেরা করছি, আমার তেমন কোনো প্রবলেম নেই। তো দেখা যায় যে হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস একটি সিম্পল একটি টেস্ট, হ্যাঁ, বীর্য পরীক্ষা। তো এই পরীক্ষাটি করলেই কিন্তু আমরা হাজবেন্ডের ম্যাক্সিমাম ক্ষেত্রে তার কোনো প্রবলেম আছে কিনা এটা আইডেন্টিফাই করতে পারি। সিমেন অ্যানালাইসিসে WHO এর একটা প্যারামিটার আছে, নর্মাল রেঞ্জ কেমন থাকবে, কাউন্ট কেমন থাকবে, মর্টিলিটি কেমন থাকবে। তো সেই নর্মাল রেঞ্জের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে তার কোনো ট্রিটমেন্টই লাগছে না। যদি একটু প্রবলেম থাকে সেক্ষেত্রে নর্মাল ট্রিটমেন্ট বা লাইফস্টাইল মডিফিকেশন আমরা দিই। আর খুব বেশি মেজর প্রবলেম থাকলে অনেক নতুন অ্যাডভান্স
ইসে চলে আসছে, প্রসিডিউর চলে আসছে, ইন্ট্রাইউটেরিন ইনসেমিনেশন, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, আইভিএফ বেবি। তো এগুলো বন্ধাত্ব, পুরুষ বন্ধাত্বের ক্ষেত্রে অনেক অপশন চলে এসেছে। অপশন চলে আসছে। অনেক পুরুষরা মনে করেন যে আমার কোনো ট্রিটমেন্ট নেই, আগে থেকে আগে থেকেই মনে করতো যে পুরুষ বন্ধাত্বের কোনো ট্রিটমেন্ট নেই। এখনও আমার কাছে অনেক চেম্বারে অনেক পেশেন্ট আসেন যারা তার হাজবেন্ডের প্রবলেম নিয়ে আসেন, বলে যে ম্যাডাম আমার তো কোনো ট্রিটমেন্ট নেই, আমি কি করব। তো তাদের ক্ষেত্রে বলবো যে না, আসলে পুরুষদের ক্ষেত্রে ট্রিটমেন্ট এখন নতুন অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে। আচ্ছা, আমি এই বিষয়ে ম্যাডামের সাথে একটু কথা বলতে চাইছি। ম্যাডাম কিছু যোগ করতে চান কিনা এই বিষয়টিতে, যে পুরুষ বন্ধ্যত্বের বিষয়টিতে যদি আমরা বলি, আসলে আমরা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকি, বা পুরুষ বন্ধ্যত্বে আসলে কি কি বিষয়গুলো ঘটে থাকে সাধারণত? পুরুষ বন্ধ্যাত্ব আসলে ওই যে ডক্টর লাকি যেটা বললেন, প্রায় 50% কেসেই দায়ী। এবং এই দেখা যায় যে মাইনর অলিগোস্পার্মিয়া বা সিমেনের কোয়ান্টিটি বা কোয়ালিটি নষ্ট হওয়া থেকে শুরু করে একেবারে সিমেন অ্যাবসেন্টও থাকতে পারে, সিমেনের মধ্যে কোনো শুক্রাণু নাও থাকতে পারে। তো এই ধরনের ডিগ্রি কেন হলো, জেনেটিক কারণ থেকে শুরু করে ব্রেনের হাইপোথ্যালামা পিটিউটারি ডিসফাংশন থেকে শুরু করে আবার কিছু ইনফেকশন, কিছু ওষুধ, এবং লাইফস্টাইলে কিছু বিষয় থাকে, স্মোকিং, লাইফস্টাইলের সাথে স্মোকিং, কিছু রিক্রিয়েশনাল ড্রাগ যেমন মারিজুয়ানা কিংবা ওই টাইপের কিছু ওষুধ, আফিম, এই যে আফিম জাতীয় জিনিস, এই সব কিছু, এবং কিছু পেস্টিসাইড বা ওই যে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের কিছু রঙের কারখানায় যারা কাজ করে, সব কিছুই এটার জন্য দায়ী। আর কিছু ইনফেকশন আছে যেমন মাম্পস, অর্কাইটিস, টিউবারকুলোসিস, ক্লামেডিয়া, এগুলোতে অবস্ট্রাকটিভ টাইপের, মানে সিমেন্টটা আসে না কোথাও বন্ধ হয়ে যাওয়ার জন্য। তো নানান ধরনের কারণ থাকে, কারণের উপর ডিপেন্ড করে আসলে ট্রিটমেন্টটা হয়। তো দেখা যায় যে যাদের সিমেনের কিছু পরিমাণ কমে গেছে, যেমন 15 মিলিয়ন হচ্ছে নর্মাল কাউন্টের লোয়েস্ট রেঞ্জ। তো যদি 15 মিলিয়নের চেয়ে কম থাকে, 10 ইভেন 5 পর্যন্ত আমরা আইইউআই করে থাকি। আবার কারণটা বুঝতে হবে কেন হচ্ছে, সাথে আবার অন্য কোনো সমস্যা আছে কিনা, সেই সমস্যাগুলোকে আমরা দূর করার চেষ্টা করি। যে যদি কারোর যেই রকম সে ড্রাগ নেয়, সেই ড্রাগগুলো বন্ধ করব। যদি সে কোনো এনভায়রনমেন্টাল টক্সিক্যান্ট থাকে, সেগুলোকে বন্ধ করব। আর এরপরেও যদি কিছু পেশেন্টে থাকে 5 মিলিয়নের চেয়ে কম, তখন কিন্তু আমরা 10 to 5-এ আসলে আইভিএফটা ভালো হয়। তো আইভিএফ এ হচ্ছে অনেকখানি বীর্যের মধ্যে একটা ডিম্বাণু, যেটা আমরা আর্টিফিশিয়ালি রিট্রাইভ করি বা ওখান থেকে নিয়ে আসি। আর আমরা এই তাছাড়া আইভিএফ এর বিষয়টিতে আরেকটু জানবো, কারণ এটা একটা বিষয়। এখন অনেকে এই জিনিসটা অ্যাভেল করতে চাচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে, এখন আমাদের দেশেও হচ্ছে এবং অনেকেই নিচ্ছে এই ট্রিটমেন্ট। আগে আমরা কিছু হলেই বাইরে চলে যেতাম এই ট্রিটমেন্টটা নেওয়ার জন্য, যেটাকে আমরা বলি যে টেস্ট টিউব বেবি। আমি ম্যাডামের কাছে একটু ফেরত আসছি যে এই যে বন্ধ্যত্বের কারণগুলো, যখনই যেসব পেশেন্টগুলো আসে, অধিক হারে কোন কারণগুলো পাওয়া যায়, মানে বেশিরভাগ সময় আসলে কারণগুলো কি থাকে? কারেন্ট সিচুয়েশনে দেখা যাচ্ছে আমরা আমাদের ডে টু ডে লাইফ প্র্যাকটিসে চেম্বারে বসলেই দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পেশেন্ট, হ্যাঁ, যারা আসছেন বন্ধাত্ব নিয়ে, তাদের ক্ষেত্রে দেখা যায় অ্যানোভুলেশনের একটা মেইন প্রবলেম, যে তাদের ডিম্বাণুটা বড় হচ্ছে না, ডিম্বাণুটা ফুটছে না। এটা একটা মেইন কারণ। তো এই কারণটা কেন হচ্ছে না, এটা আইডেন্টিফাই করতে গিয়ে আমরা দেখলাম, ইভ্যালুয়েট করে ইনভেস্টিগেশন করে দেখলাম ম্যাক্সিমাম পেশেন্টই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটি ডিজিজ আছে। এই পেশেন্টগুলো ম্যাক্সিমাম পেশেন্টই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যাটিতে ভুগছে। তো এটা হচ্ছে ইদানিংকালে বেশি হচ্ছে, কারণ হচ্ছে আমাদের দেশের আমাদের সব জায়গায় লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। করোনাকালীন সময়ে বিশেষ করে দেখা যাচ্ছে যে আমরা আমাদের ঘরের বাইরে বেশি যাওয়া হচ্ছে না, একটু হেলদি লাইফস্টাইলটা আসলে শুধু এটা না, মানে অনেকগুলো ডিজিজের একটা মেইন কারণ। আমরা একটু জানবো এই বিষয়টিতে। একজন দর্শক আছেন আমাদের সাথে, তার কলটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সোনিয়া বলছি। জি, আমি একটু লাকি ম্যামের সাথে কথা বলতে চাচ্ছি। জি জি ম্যাডাম, শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি আমার পিরিয়ডের আজকে 19তম দিন। তো 13তম দিনে আমি এসিজি ইনজেকশনটা দিয়েছিলাম। আর আমি যে ম্যামকে দেখাই, উনি আমাকে ফার্টিলিটি একটা মেডিসিন আছে আর ইভিটিও আছে, এটা আমাকে বাড়িয়ে দিয়েছে। তো এখন ম্যাম আমি ইনজেকশন দেওয়ার পর, এগুলো দেওয়ার পর আমার মানে মাথা সারাদিন ঘুরে বমি ভাব লাগে। এখন আমি মানে প্রেগনেন্সির জন্যই ট্রাই করতেছি, সারাদিনই বমি লাগে। এখন ম্যাম, এখন এটা কেন, কি ওষুধের কারণেই হচ্ছে নাকি ম্যাম আমি বুঝতেছি না। আর ম্যাম, আমি কি এর মধ্যে আমার ইনফার্টিলিটি আমাকে 3 বেলা দিয়েছে, আমি এটা কি
একবেলা মিস করে 2 বেলা খেতে পারবো কিনা। আর ইবিপিউটা আমি দুপুরে একটা খাই। এর আগে কিছু মেডিসিন আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে ম্যাম এটা আমি একবেলা খেতে পারবো কিনা। আর আমি যদি কনসেপ্ট ভুলে যাই আমাকে ম্যাম বলছে যে যাওয়ার জন্য, মানে কনসেপ্ট চেষ্টা করে তারপর যাওয়ার জন্য। এখন ওই পর্যন্ত আমি কি ম্যামের এই মেডিসিন গুলো চালিয়ে যাবো নাকি কনসেপ্ট গুলো আমি স্টপ করে দিব? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে ম্যাম আমি এর মধ্যে করোনা টিকাটা দিতে পারবো কিনা। আচ্ছা, ধন্যবাদ দর্শক আপনাকে কোশ্চেন করার জন্য। আমার একটি কোশ্চেন আছে আপনার কাছে, যে আপনার ডিমানুর পরিমাণ কেমন আছে সেটা কি আপনি জানেন? অ্যান্টিমুলারিয়ান হরমোন এই টেস্টটি করা হয়েছিল কি? আচ্ছা, ও তো কেটে দর্শক গিয়েছে। লাইনে নেই। আচ্ছা, দর্শক যদি এমএইচ টেস্ট যেটা বলি হ্যাঁ, আমরা, সেটা যদি উনি না করে থাকেন তাহলে কি এটা করে নিতে হবে কিনা বা হ্যাঁ অবশ্যই ওনাকে এটা করে নিতে হবে, কারণ উনি যে ড্রাগগুলো খাচ্ছেন, হ্যাঁ ফার্টিলিটি ইউবিকিউ, সাধারণত যাদের ডিমানুর পরিমাণ কম থাকে আমরা তাদেরকে প্রেসক্রাইব করে থাকি এবং ম্যাক্সিমাম ডোজেই উনি পাচ্ছেন। তো ম্যাক্সিমাম ডোজে পাওয়ার পরে ওনার যে সাইড ইফেক্টগুলো উনি বলছেন, অনেক সাধারণত ফার্টিলিটি ইউবিকিউ মেডিসিন প্রেসক্রাইব করার পরে সাধারণত এই ধরনের সাইড ইফেক্ট খুব কমই হয়। অন্য যে মেডিসিনগুলো খাচ্ছেন, অনেকগুলো মেডিসিন একসাথে খেলে সাধারণত সাইড ইফেক্ট একটু হতেই পারে। তো সেক্ষেত্রে উনি ওনার যে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডক্টরের আন্ডারে আছেন ওনার সাথে কনসাল্ট করে মেডিসিনগুলো ডোজ কমালে ভালো হয়। তো একটি মেডিসিনের সাধারণত নর্মাল যে ডোজে দেওয়ার কথা সেই ডোজে না দিলে, অপটিমাম ডোজে না পড়লে যদি ডোজ আমরা ডিক্রিজ করি সেক্ষেত্রে তার ইফেক্ট হবে না, আসবে না। তো ফার্টিলিটি ট্যাবলেটটি ডোজটা অ্যাডিকুয়েট ডোজে চলছে তার, যদি আপনি অ্যাডিকুয়েট ডোজে নিয়ে থাকেন একটু অপেক্ষা করতে পারেন যে আপনার ডেট পর্যন্ত, এলএমপি পর্যন্ত, হ্যাঁ যে ডেটে আপনার পিরিয়ড হয়ে যাওয়ার কথা। এবং যেহেতু আপনি এসএজি ইনজেকশন নিয়েছেন, আপনার ডিমানুর ফলিকল, এগ ফলিকলটা অবশ্যই অ্যাডিকুয়েট এসেছিল, হ্যাঁ ফলিকল অ্যাডিকুয়েট আসার পরে এসএজি ইনজেকশন ওভুলেশন ট্রিগার করা হয়েছে। তো এই জন্য আমি আপনার প্রতি আমার অ্যাডভাইস হচ্ছে যে একটু অপেক্ষা করে দেখতে পারেন ডেট পর্যন্ত, যে আপনার যদি পিরিয়ড হয়ে যায়, হ্যাঁ যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি ফার্টিলিটি ডোজটা রিডাকশন করতে পারেন। অথবা যদি আপনার খুব বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি 3টা মেডিসিন না খেয়ে দুপুরের মেডিসিনটা অফ করতে পারেন, একটি ট্যাবলেট খেতে পারেন, একটি ডোজ রিডাকশন করতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। আরেকটা হচ্ছে যে আপনি বললেন যে এখন আপনি করোনা ভ্যাকসিন নিতে পারবেন কিনা। তো আমরা যে প্রথম দিকে বলতাম যে করোনাকালীন সময়ে ইনফার্টিলিটির ট্রিটমেন্টটাই আমরা বন্ধ রেখেছিলাম, এখন তো আমরা ট্রিটমেন্ট করছি, কিন্তু এখন করোনাকালীন সময়ে আপনি ভ্যাকসিন যদি বাংলাদেশের প্রেক্ষাপটে অতটা অ্যাভেলেবল না, হ্যাঁ আপনি যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে দেওয়ার যদি অ্যাভেলেবিলিটি থাকে আপনার, সেক্ষেত্রে করোনা ভ্যাকসিনটা নিয়ে নিতে পারেন। কনসিভ করলে বা প্রেগনেন্ট হলে খুব বেশি সমস্যা হওয়ার কথা, সমস্যা হবে না। ম্যাডামের কাছে একটু আসছিলাম যে এই যে বন্ধত্বর কারণের মধ্যে আমরা খুব কমনলি একটি টার্ম শুনি এখন, আমরা যারা ডক্টর তারা ছাড়াও যারা জনসাধারণ আছেন তাদের মধ্যে, যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পিসিওএস বলি, যেটা থেকে একসময় ডিজিজ হয়ে যায় পিসিওডি, এই বিষয়টি নিয়ে যদি একটু আমাদেরকে বলেন যে আসলে এই পিসিওএসটা আসলে কি, বা এটা মানে এটা আসলে কোন টাইপের রোগ, এটা কি লাইফস্টাইল থেকে নাকি হরমোনাল, বা এটা বিষয়টা কি বা বংশগত কিনা? পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা, সেখানে দেখা যায় যে এর উৎস বা অসুখটির উৎস হচ্ছে জেনেটিক, এপিজেনেটিক, এবং দেখা যায় যে জিনের মধ্যে কিছু একটা পরিবর্তন হয়, সেটা যে ফ্যামিলিতে থাকলেই হবে তেমনও না। যদিও এটা ফ্যামিলিতে যেমন মা, খালা বা ফুপুর থাকলে অনেক সময় হয়, কিন্তু এটা ছাড়াও হয় 21 হাইড্রোক্সিলেজ আরও কয়েকটা এনজাইমের একটু চেঞ্জ হয়ে যায়, তখন জেনেটিক্যালি চেঞ্জ হলে এটা। আর এপিজেনেটিক অরিজিনও আছে, আর তার সাথে আরও আছে লাইফস্টাইলের একটা সমস্যা, যেটা হচ্ছে যে এখন যেহেতু আমাদের মুভমেন্ট অনেক কম, বিশেষত আমাদের বাংলাদেশে স্পেস কম, সবসময় জ্যাম থাকে, যার ফলে আর জাঙ্ক ফুড খাওয়া এবং ব্রয়লার মুরগি এই জাতীয় খাবার খাওয়া, যে এটার ফলে দেখা যায় যে ফ্যাট এগুলো অনেক বেশি হয় এবং দেখা যায় যে মেনস্ট্রুয়েশনের একটা সমস্যা থাকে। তবে সবার কিন্তু এই জিনিসটা হয় না, যতই ওবেসিটি হোক বা বিএমআই যত বেশি হোক, 25-এর উপরে হলে সেটা খারাপ, সেটা আমরা কমাতে বলি লাইফস্টাইল মডিফিকেশন করে, যেটাতে হচ্ছে যেমন ডায়েট কন্ট্রোল করবে, তেমন এক্সারসাইজ অন্তত সপ্তাহে 5-6 দিন 30 মিনিট করে 2 বেলা। আরেকটু জানবো ম্যাডাম বিষয়টি নিয়ে, আর একটু জানার আছে আমাদের। তার আগে একজন দর্শক আছেন, দর্শকের ফোন নিয়েছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি মাহমুদ বলছি, খুলনা থেকে। জি ম্যাডামরা শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আমি লাকি ম্যাডামের কাছে জানতে চাচ্ছি আর কি, আমার ওয়াইফের বয়স 25 বছর এবং আমাদের বিয়ে হয় 2019 সালের
13ই সেপ্টেম্বর। তো ভুলবশত ওখানে আমার ওয়াইফের ইমার্জেন্সি পিল খাওয়ানোর পরে 1 সপ্তাহে 2টা। তো তখন থেকে একটি প্রবলেম, ওর হলো হঠাৎ করেই পিরিয়ডটা হয় এবং অস্বাভাবিক পিরিয়ড হয়, এবং ওই সময় কিছু ওষুধের মাধ্যমে ওর এইটা বন্ধ হয়। তারপর থেকে ওর পিরিয়ডের অনিয়মিত একটা ব্যাপার চলে আসে, মানে পিরিয়ড হয় না। তো তারপরে বিভিন্ন মেডিসিন খাইলে ওর পিরিয়ড হতো, আর মেডিসিন বাদ দিলে আপনার পিরিয়ডটা মানে হতো না। তো তারপরে বিভিন্ন ট্রিটমেন্ট করা হলো, এরপরে আল্ট্রাসাউন্ড করা হলো, বিভিন্ন টেস্ট করা হলো, তখন ধরা পড়লো যে লেফট ওভারিয়ান সিস্ট, সিম্পল লেফট ওভারিয়ান সিস্ট। তো ডক্টররা আর কি ওকে বিভিন্ন সময় ওষুধ যেগুলো দিত, তো তাতে আর কি ওর পিরিয়ড হতো, এবং পিরিয়ড হলে ওর ওই বাম পাশে পেটে যে ব্যথাটা হতো এইগুলো আর কি বন্ধ থাকতো, এবং ওষুধ খেলেও ভালো থাকতো। কিন্তু যখনই আর কি ওষুধ ছেড়ে দেওয়া হতো ওর পিরিয়ডটাও বন্ধ হয়ে যায়। আপনার ওষুধ খেলে পিরিয়ড হয়, এবং ওষুধ খাওয়া বন্ধ করলে পিরিয়ডটা বন্ধ হয়ে যায়। তো এই মুহূর্তে আপনি কি করতে পারি, এবং লাকি ম্যাডামের কাছে আমি ওনার যে চেম্বার, ওখানে আমি সিরিয়ালও দিয়ে রাখছি 19 ফেব্রুয়ারি। ধন্যবাদ ঠিক আছে দর্শক, সাথে থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। ধন্যবাদ দর্শক আপনাকে। আপনি যে প্রবলেমটির কথা বললেন, আপনি যদি বেবি নেওয়ার জন্য ট্রাই করতে থাকেন সেক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট স্টাইলটা একরকম হবে। আর যদি বেবি নেওয়ার জন্য ট্রাই না করেন, যেহেতু আপনার বিয়ের বয়স হয়েছে মাত্র 2 বছর, 2 বছরে অনেকে চিন্তা করে যে একটু দেরি করে বেবি নিব, সেক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট স্টাইল অন্যরকম হবে। তবে সে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখি যে বিয়ের আগে সাধারণত মেয়েদের, যে মেয়েটার পিরিয়ড রেগুলার ছিল, বিয়ের পরে অনেক সময় যখন আপনারা বেবি নেওয়ার জন্য ট্রাই করেন তখনই পিরিয়ডটা অনিয়মিত হতে শুরু করে। অনেকের দেখা যায় 1 মাস 2 মাস পর পর হয়, অনেকের আবার মেডিসিন ছাড়া পিরিয়ডই হয় না, যেটা আপনি বললেন যে আপনার ওয়াইফের ক্ষেত্রে হচ্ছে। তো এটা সাধারণত হয় অ্যানোভুলেশন হলে, ওভুলেশনের প্রবলেম, ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা বড় হয় না, এবং বড় হওয়ার পরেও অনেক সময় দেখা যায় ওভুলেশন, ডিম্বাণুটা ফুটে না হয়ে গিয়ে এই যে একটা সিস্ট তৈরি করে, অল্প অল্প করে সিস্টটা বড় হতে থাকে, একটা ফাংশনাল সিস্ট তৈরি করে। তো এটার মেইন কারণ যে একটু আগে আমরা ডিসকাস করছিলাম যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটা মেইন কারণ। অনেক সময় দেখা যায় যে আলট্রাসোনোগ্রাফিতেও টিভিএস ট্রান্সভেজানাল সোনোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফি ছাড়া এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা ডিজিজটা ডায়াগনোসিস আমরা করতে পারি না। এই জন্য আপনি যখন চেম্বারে আসবেন, অলরেডি আপনার সিরিয়াল দেওয়া আছে, ওই জন্য তখন আমরা আসলে আমরা এভালুয়েট করব যে আপনার আসলে কোথায় প্রবলেম আছে। ট্রান্সভেজানাল সোনোগ্রাফি প্লাস আরও হরমোনাল টেস্ট হবে, এগুলো করে আমরা আপনার ডিজিজটা আইডেন্টিফাই করবো, এরপরে নেক্সট ট্রিটমেন্ট প্ল্যানে যাব। ট্রিটমেন্ট প্ল্যান যাব। আমি ফ্লোরিডা ম্যাডামের সাথে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা ম্যাডাম এখন বলছেন যে পেশেন্টের আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখি এই বিষয়টাতে। এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই বিষয়টিতে যদি আমরা কেউ যদি ভুগেন, যারা আনম্যারিড বা ম্যারিড, দুভাবে যদি একটু বলেন যে আসলে কিভাবে প্রতিরোধ করা যায়, প্রিভেন্টিভ মেজারগুলো কী কী? আচ্ছা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম খুবই কমন একটা প্রবলেম ইদানিংকার। তো এখানে আমরা 3টা গ্রুপে ভাগ করতে পারি পেশেন্টগুলোকে। একটা হচ্ছে পিউবার্টি, মানে 12-13 বছর বয়স থেকে শুরু করে ইয়াং এজ। একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ, যারা বাচ্চা নিতে চায় অথবা নিতে চান না তারা। আর একটা পেরিমেনোপজাল, মানে মেনোপজের আগে। তো যদি ইয়াং মেয়েদের যাদের এই মেনস্ট্রুয়েশনের সমস্যা হয়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে মেইন সমস্যাই হচ্ছে মেনস্ট্রুয়েশনটা অনিয়মিত হয়, এবং ওই যে টিভিএস করলে আমরা দেখতে পাবো যে ওভারির ভলিউম বেশি, এবং ওভারিতে অনেক ছোট ছোট সিস্ট, প্রায় 10টা-12টার বেশি। আর এখনকার আলট্রাসোনোগ্রামে 25টারও বেশি সিস্ট থাকে, যেটা হাই রেজলিউশন টিভিএস। তো আর এর সাথে হাইপার অ্যান্ড্রোজেনিজম বা পুরুষ হরমোন, যেটা সেই হরমোনের কিছু ফিচার, যেমন একনি বা ব্রণ থাকতে পারে, তারপরে হচ্ছে হার্সুটিজম বা অবাঞ্ছিত লোম থাকতে পারে। তো এই জিনিসগুলো থাকলে তখন আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। প্রথম কাজ হচ্ছে আমাদের ডায়াগনোসিসটা কনফার্ম করা, এবং হরমোনালও কিছু পরিবর্তন হয়, যেমন এফএসএইচ আর এলএইচ যে 2টা হরমোন ব্রেন থেকে আসে, এদের একটু ভ্যারিয়েশন হয়ে যায়, রেশিওটা চেঞ্জ হয়ে যায়, যেটা 1:1 থাকার কথা ওটা একটু চেঞ্জ হয়ে যায় 1:2 অথবা 3, এলএইচ হরমোনটা বেড়ে যায়। আর ইনসুলিন রেজিস্ট্যান্স একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে, যেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। তো এই যে ডিজিজটা থেকে যদি আমরা প্রিভেনশন করতে চাই, এটা একসময় একটা ডিজিজে পরিণত হয়। তো প্রিভেনশনের জন্য আমাদের ওই যে প্রথমেই বললাম, ওজন নিয়ন্ত্রণ রাখা, বিএমআই 25-এর নিচে রাখতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে জরুরি।
আর তার সাথে যে ইনসুলিন সেন্সিটাইজার, কারো যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তখন আমরা মেটফর্মিন জাতীয় ওষুধ দিতে পারি। ওষুধ দিতে কেউ আর যারা কম বয়সী, হ্যাঁ, তাদের যদি মাসিকের অনেক অনিয়ম থাকে, 2-3 মাস পর মাসিক হয়, তারা ভুগতে থাকেন এবং একটা সাইকোলজিক্যাল সমস্যাও হয়। আর অনেক দিন ধরে মাসিক বন্ধ থাকলে পরবর্তীতে আবার এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া বা জরার ভিতরের যে পর্দাটা সেটা মোটা হয়ে যায়। তো সেই জন্য তখন আমরা লো ডোজ পিল, যেটা নর্মাল জন্ম নিয়ন্ত্রণের পিল লো ডোজ, সেগুলো ইউজ করতে পারি, এটা কম বয়সীদের জন্য। আর যারা বাচ্চা চান সেই গ্রুপের পেশেন্টের জন্য আমরা তাদের লাইফস্টাইল মডিফিকেশন, ওজন নিয়ন্ত্রণ, ইনসুলিন এগুলোর সাথে আবার ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ বা তখন লেট্রোজোল অথবা ক্লোমিফেনসাইট্রেট এই ওষুধগুলো ব্যবহার করতে পারি। এবং এটাতেও যদি কাজ না হয় পরবর্তীতে আমরা কিন্তু ইনজেকশনেও যেতে পারি। এটা পেশেন্টের কি অবস্থা, তার হরমোনাল অবস্থা কি, টিবিএস করে করে আমরা দেখি যে দেখে, তার মানে বারবার করে আমরা আল্ট্রাসোনোগ্রাম বা টিবিএস করে তার TBS টা অনেক সিচুয়েশনটা বেশি দেখে বা করতে হয়। ফলিকলের আকার বা আকৃতি ফলিকল সেগুলো কেমন দেখে আমরা বাড়ছে করি। কি বাড়ছে না। তবে এইখানে প্রিভেনশনের জন্য সবচেয়ে বেশি কার্যকর যেটা, যে অবশ্যই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং একই সাথে এই যে এক্সারসাইজটা তার ফিজিক্যাল হচ্ছে অ্যাক্টিভিটিটা আসলে খুব বাড়াতে হবে। গুরুত্বপূর্ণ। এক্সারসাইজ করলে যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে আসে এবং তখন অ্যান্ড্রোজেন হরমোনও কমে যায়, তার সাথে যদি আমরা মেটফর্মিন দিই, এটাই হচ্ছে প্রিভেনশনের ওয়ে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি একটু ম্যাডামের কাছে আসতে চাচ্ছিলাম যে এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছে যারা লম্বা সময় ধরে, তাদের ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট অপশনগুলো কি কি, সেগুলো একটু যদি আমরা জানি। যে আমরা অনেকবার একটা টার্ম শুনি যে সবসময় যে আইইউআই এবং আইভিএফ, এই দুইটা বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব, কারণ অনেকেই আসলে জানেন না যে কখন আইইউআই করতে হয়, কখন আইভিএফ করতে হয়। তার আগে একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর এসে আমরা এই আলোচনাগুলো করব। সুপ্রিয় দর্শক, থাই বেবি ডায়াপার ভালো থাকুন অনুষ্ঠানটি এই পর্যায়ে সময় হয়ে এসেছে একটি ছোট্ট বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম থাই বেবি ডায়াপার ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম করোনাকালীন সময় বন্ধ্যত্বের চিকিৎসা নিয়ে। বিশেষত শুধু করোনাকালীন সময় না, সার্বিকভাবে আসলে বন্ধ্যত্ব চিকিৎসা কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলছিলাম। ম্যাডাম, বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম যে আমরা আসলে ট্রিটমেন্টগুলো নিয়ে এখন কথা বলবো, যে আসলে বন্ধ্যত্বের চিকিৎসাগুলো পর্যায়ক্রমে কিভাবে করা যায়। আমরা তো বারবার শুনি আইভিএফ বা আইইউআই একটা টার্ম শুনি, শুরুতেই তো আমরা তা করি না। আমরা হয়তো বা শুরুতেই একটু মেডিকেশন দিই বা কি, এই স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের চেম্বারে অনেক পেশেন্টরাই আসে। এই উত্তরটা নেওয়ার আগে আমাদের একটা ফোন আছে ম্যাডাম, ফোনটি নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ সেলিমউদ্দিন, আমি কুষ্টিয়া থেকে বলছি এবং আমি আপনার মালয়েশিয়ার প্রবাসী। জি ম্যাডাম, আমরা শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। জি, আমি প্রশ্নটা করছি, আমার ওয়াইফ আর কি 2019-এ প্রেগনেন্ট হয়েছিল। মে মাসে প্রেগনেন্ট হওয়ার পরে আপনার ওর পলিহাইড্রোম হয় আর কি। পলিহাইড্রোম হওয়ার পরে 5 মাসের সময় টুইন বেবি আর কি অ্যাম্বুলেশন করা হয়, বুঝছেন। অ্যাডমিশন করার পরে ও নেক্সট ডে আবার কি আমি প্রবাসীদের তো চলে যায় বিদেশে। তো ওখান থেকে আসার পরে আপনারা বেবির জন্য ট্রাই করতেছি। তো ওর আর কি 7তম এবং 9তম দিনে পুরেগন ইনজেকশন পুশ করা হয়। পুরেগন ইনজেকশন পুশ করার পরে আপনার আর কি 12তম দিনে টেস্ট করা হয়, পলিসেল টেস্টটা করা হয়। এখানে আপনার ডিমের সাইজ হয় লেফটাবারিতে 25 mm গুণ 22 mm টা সাইজ আছে। আর ইন্ডোমেট্রিয়াল আছে আপনার হচ্ছে 8.1 mm। এখন MAR হচ্ছে 5.9। তা আমি জানতে চাচ্ছি ওর কি এই মাসে কনসেপ্ট করার কোনো সম্ভাবনা আছে? আর আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যদি কনসেপ্ট করে তো নেক্সট থেকে আবার পলিহাইড্রোমের সম্ভাবনাটা দেখা দিতে পারে, এটা আর কি। আমি ফ্লোরিডা ম্যাডামের কাছ থেকে উত্তরটি নিতে চাচ্ছি। ওর যে ফলিকলটা ডেভেলপ করেছে পিরোগন ইনজেকশন দিয়ে, সেটা হচ্ছে 25x23। তা আসলে স্ট্যান্ডার্ড যেই ফলিকলে একটা ভালো বাচ্চা কনসিভ হয় সেটা হচ্ছে 18 থেকে 22-এর মধ্যে থাকলে আমরা ভালো বলি। তবে অনেক সময় কিন্তু 25 এমনকি 29 মিলিমিটারেও কনসিভ হতে পারে। তো সুতরাং আপনার যেহেতু আছে, হতে পারে। এন্ডোমেট্রিয়ামের থিকনেস তো খুব ভালো, 8 পয়েন্ট সামথিং। তো এই আর পলিহাইড্রোমিয়াসের যে কথাটা বলছিলেন সেটা হচ্ছে আগেরবার ওর প্রেগনেন্সিতে কোনো সমস্যা ছিল কিনা, যেমন ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস ছিল কিনা, বা একটা সমস্যা আছে নন ইমিউন হাইড্রপস, মানে বাচ্চার মধ্যে জেনেটিক এমন একটা সমস্যা যার জন্য
পলিহাইড্রামনিয়াস হয়েছে, এরকম যদি হয় তাহলে হতে পারে। কিন্তু যা ডায়াবেটিস থাকলে সেটা যদি আগে থেকে কন্ট্রোল করে ফেলে তখন কিন্তু পলিহাইড্রামনিয়াস হবে না, বা প্রেগনেন্সির সময় যদি সে ভালো মতো কন্ট্রোল করতে পারে তাহলে পলিহাইড্রামনিয়াস হবে না। তো দর্শক, আমার মনে হয় আপনি যদি খুব ভালো করে মনিটর করেন এবং একজন ভালো অবস্টেট্রিশিয়ানের আন্ডারে থাকেন তাহলে আপনার এই সমস্যাটার সমাধান হবে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আমরা কথা বলছিলাম যে স্টেপসগুলো আসলে একদম এ টু জেড যদি বলি যে কিভাবে আসলে শুরু করতে হয় যখন একজন কাপল আসে ইনফার্টিলিটি ইস্যুটা নিয়ে। আচ্ছা, একজোড়া কাপল যখন আমাদের কাছে আসে তখন আমরা তো বেসিক ইভালুয়েশনটা করি তাদেরকে, যে তাদের কোথায় প্রবলেম, এরপরে আমাদের ট্রিটমেন্টটা শুরু হয়। তো ট্রিটমেন্ট আমরা সাধারণত 4 স্টেপেই করি। হ্যাঁ, প্রথমে মেডিসিনের মাধ্যমে, তো মেডিসিনের মাধ্যমে আবার ওরাল ড্রাগস আছে এবং ইনজেকশন আছে। ওরাল ড্রাগস দিয়ে ওভুলেশন ইনজেকশন দিই যদি ওয়াইফের কোনো ওভুলেশনের প্রবলেম থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক গাইনোকোলজিস্ট বা অনেক ডক্টররা সাধারণত যেটা করে যে ওয়াইফকেই শুধু ওভুলেশন ইনজেকশন প্রথম স্টেপেই দেওয়া শুরু করে। তো এটা আসলে অথেন্টিক না। যেটা হচ্ছে যে তার ওভুলেশনে কোনো প্রবলেম আছে কি না, হ্যাঁ, সেটা আগে আমরা দেখে নিতে হবে। হ্যাঁ, ওভুলেশনে যদি তার ডিম্বাণু বড় হওয়াতে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তাকে আমরা ওভুলেশন ইনজেকশন দিব। অযথা ওভুলেশন ইনজেকশন দিলে তার বরঞ্চ সাইড ইফেক্ট হয়। ওভুলেশন ইনজেকশন ড্রাগসগুলোরও সাইড ইফেক্ট আছে, এন্ডোমেট্রিয়াল থিকনেসটা কমিয়ে ফেলে, সার্ভাইকাল মিউকাস ঠিক করে ফেলে। তো এই জন্য তাকে যদি ওভুলেশনের প্রবলেম থাকে ওভুলেশন ইনজেকশন ড্রাগ দিয়ে ইনজেকশন দিয়ে ওভুলেশন ঘটানোর পরেও যদি কোনো প্রবলেম থাকে যে বেবি কনসেপ্ট হচ্ছে না, সেক্ষেত্রে আমরা হাজব্যান্ডের সিমেন তো আগেই আমরা ইভ্যালুয়েট করে নিই। এরপরে নেক্সট স্টেপে যে তার ডিম্বনালীতে কোনো প্রবলেম আছে কিনা, ফেলোপিয়ান টিউব অনেক সময় ব্লক থাকে। তো এগুলোর জন্য আমরা ইনভেস্টিগেশন করি, হিস্টোসালফিঙ্গোগ্রাফি একটা এক্সরে আছে সেটা করতে পারি। আর একটি আছে যে ল্যাপারোস্কোপিক ইভ্যালুয়েশন। তো ল্যাপারোস্কোপিক ইভ্যালুয়েশন সেকেন্ড স্টেপে চলে যায়, যে মেডিসিনের মাধ্যমে কনসেপ্ট হলো না, বা তার ওভুলেশন হচ্ছে ঠিকই বা ওভুলেশন হচ্ছে না। অনেক পেশেন্ট আছে যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পেশেন্ট, তাদের ওভুলেশন হয় না। তো ওভুলেশন না হলে আমরা মেডিসিন দিচ্ছি, ড্রাগ দিচ্ছি ওভুলেশনের করার জন্য, কিন্তু তারপরে ওভুলেশন হচ্ছে না। একটি হাইপার অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্ট থাকে ওভারিতে, সেই জন্য তার ওভুলেশনটা বাধাগ্রস্ত হয়। তো সেই জন্য আমরা ওই ল্যাপারোস্কোপিক ইভ্যালুয়েশনে যাই। ল্যাপারোস্কোপিক ইভ্যালুয়েশনটা করা যায়। একটু আগে আমি এর মাঝখানে একটা কথা বলি যে একটু আগে একজন ভদ্রলোক ফোন দিয়েছিলেন যে উনি বিদেশে ছিলেন। তো অনেক পেশেন্টরা থাকে যাদের হাজব্যান্ডরা আমাদের কাছে আছে যে 10 বছর 14 বছর হয়েছে, বিয়ে হয়েছে, বেবি হচ্ছে না। তো শুনতে অনেক মনে হয় যে এত বছর হয়েছে বেবি হচ্ছে না। তো তাদের ক্ষেত্রে দেখা যায় ইভ্যালুয়েশন করলে দেখা যায় যে ওই পেশেন্টগুলোতে তারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছে এবং হাজব্যান্ড আসছে না, তো তাদের ইভ্যালুয়েশনটা হচ্ছে না। তো এই পেশেন্টগুলোকে যদি আমরা একটু মেডিসিনের মাধ্যমে ওভুলেশনটা ঘটাতে পারি, যদি মেডিসিনের মাধ্যমে ওভুলেশন না হয় সেক্ষেত্রে এই পেশেন্টগুলোকে একটু ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং এটা করে দিলে পেশেন্টের অনেক হয়। আমি একটু ফ্লোরিডা ম্যাডামের কাছে যাব। ম্যাডাম, আমরা একদমই শেষ পর্যায়ে আছি, একদম সর্বশেষ বক্তব্য হিসেবে আপনি কি বলতে চাচ্ছেন আজকে এই বিষয়টি নিয়ে? আচ্ছা, ডক্টর লাকি যেটা বলছিলেন ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং, আসলে ল্যাপারোস্কোপির রোল আস্তে আস্তে কমে আসছে আমাদের ইনফার্টিলিটিতে। আগে যেমন অনেক ওয়াইডলি ইউজ করা হতো, এখন দেখা যায় যে এন্ডোমেট্রিওসিসে বেশি লাগে। আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আমরা যদি বডি ওয়েট কমাতে পারি লাইফস্টাইল মডিফিকেশনে, তখনও কিন্তু এর উপযোগিতা কমে আসে। তো যাই হোক, ল্যাপারোস্কোপি ছাড়াও আমরা হিস্টোসালফিঙ্গোগ্রাফি বা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, যেটা আমরা টিভিএস-এর মাধ্যমে আমরা যারা ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমরা সবসময় করে থাকি। তো এটা করার পরও দেখা যায় অনেক রোগীর অবস্থা এমন যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কিন্তু খুব সহজেই চিকিৎসাযোগ্য একটা বন্ধ্যাত্বের বিষয়, কিন্তু কিছু কিছু অবস্থা আছে যেখানে বন্ধ্যাত্বের অত ভালো চিকিৎসা দেওয়া যায় না। যেমন ডিম্বাণুর রিজার্ভ যদি কমে যায়, বা যদি অ্যাজিওস্পার্মিয়া হয়, পুরুষের জন্য অ্যাজিওস্পার্মিয়া, তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে অ্যাজিওস্পার্মিয়া বা সিভিয়ার অলিগোজিওস্পার্মিয়া, অথবা পুয়ার রেসপন্ডার বা বারবার বাচ্চা নষ্ট হচ্ছে সেই সব পেশেন্ট, অথবা বাচ্চা কনসিভই হচ্ছে না কোনোভাবে, আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, সব কিছু ঠিক আছে, ওই সব ক্ষেত্রে কিন্তু আমরা আইভিএফটা করে থাকি। ম্যাডাম, আমরা আইভিএফ নিয়ে আরেকদিন আরেকটি আলোচনা বিস্তারিতভাবে করব, কারণ আইভিএফ এটা অনেক বড় বিষয়, বিষয়টি নিয়ে আমরা আরও জানবো। দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর বাংলা ভিশনকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, থাই বেবি ডায়াপার ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম বন্ধ্যত্বের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। আশা করি দর্শক আমাদের সাথে যারা বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরে আপনারা উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।